গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে জ্যামিতিক আলোক বিজ্ঞান এই চ্যাপ্টারের উপরে আরও একটি ক্লাস নিব, এবং মোট ক্লাস সংখ্যা হবে 22 নম্বর ক্লাস। জ্যামিতিক আলোক বিজ্ঞানের উপর এর আগে দুইটা ক্লাস নেওয়া হয়েছে এবং যে দুটো ক্লাস নেওয়া হয়েছে সেগুলো আশা করি তোমরা বাসায় ভালো মতো পড়েছো। আজকে আমরা এই চ্যাপ্টারের উপর তৃতীয় ক্লাস। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করছি আমাদের ক্লাস। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন কাকে বলে? বিবর্ধন বলতে যে কিভাবে আমরা একটা বস্তুকে চোখের মাধ্যমে ছোট অথবা বড় দেখি, কিভাবে আমরা একটা বস্তুকে চোখের মাধ্যমে ছোট অথবা বড় দেখি, সেটাই হলো রৈখিক বিবর্ধন। তাহলে রৈখিক বিবর্ধন হচ্ছে বিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে, তাই না? একটা হবে বিম্বের দৈর্ঘ্য আর একটা হবে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, এই দুইটার অনুপাতকেই বলা হয় রৈখিক বিবর্ধন। তো আসো আমরা ধরে নেই, শুরুতে ধরে নেই যে ধরলাম যে কোনো বস্তুর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য হচ্ছে কত, এল, এবং বিম্বের দৈর্ঘ্য হচ্ছে এল প্রাইম। তাহলে রৈখিক বিবর্ধন এম ইকুয়াল টু কী হবে, এল প্রাইম বাই এল, অর্থাৎ বিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাত। এখন আমরা দূরত্ব দিয়েও রৈখিক বিবর্ধনটা পরিমাপ করতে পারি। সেক্ষেত্রে রৈখিক বিবর্ধনের সংজ্ঞাটা হবে বিম্বের দূরত্ব ও লক্ষ্যবস্তুর দূরত্বের অনুপাত, অর্থাৎ উপরে হবে বিম্বের দূরত্ব আর নিচে হবে লক্ষ্যবস্তুর দূরত্ব, এই দুটার অনুপাতকে বলা হয় বিবর্ধন। এখানে একটা দেখো যে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে, বিবর্ধন এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। তো বিবর্ধনটা প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে, তাই না? প্লাস কখন হবে, মাইনাস কখন হবে? যদি বিম্ব এখানে ভি এর মানটা মাইনাস হয়, ভিটা কখন মাইনাস হয়, যখন বিম্ব হয় অবাস্তব, তাই না? ভি এর মানটা যখন মাইনাস হবে তখন বিম্ব হয় অবাস্তব, আর অবাস্তব বিম্বের ক্ষেত্রে বিবর্ধনটা কি হবে, ধনাত্মক হবে। আবার ভি যখন ধনাত্মক হবে অর্থাৎ বাস্তব বিম্ব ঘটবে তখন বিবর্ধনটা কি হবে, মাইনাস হবে। সুতরাং আমরা কি বলতে পারি যে বাস্তব বিম্বের ক্ষেত্রে বিবর্ধন হবে ঋণাত্মক আর অবাস্তব বিম্বের ক্ষেত্রে বিবর্ধন হবে ধনাত্মক। এখন আমরা এই ঋণাত্মক চিহ্নটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এইভাবে লিখতে পারি বিবর্ধনের সূত্রটা, মডুলাস এম ইকুয়াল টু ভি বাই ইউ, মডুলাস এম ইকুয়াল টু ভি বাই ইউ, তাই না? আমরা যখন বিবর্ধন বের করব তখন এইভাবে লিখতে পারি যে তখন আমরা ঋণাত্মক মানটা নিব না, তাই না? আর নিলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা বিবর্ধন নিয়ে যে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এরপরে স্লাইডে যাই, দেখি কি আছে। কৌণিক বিবর্ধন, তাহলে আগেরটা কি ছিল, রৈখিক বিবর্ধন, আর এটা হলো কৌণিক বিবর্ধন। যে বিম্ব দ্বারা সৃষ্ট বীক্ষণ কোণ ও বস্তু দ্বারা সৃষ্ট বীক্ষণ কোণের অনুপাতকে কৌণিক বিবর্ধন বলে। তার মানে বিম্ব চোখের মধ্যে একটা কোণ সৃষ্টি করে আর লক্ষ্যবস্তুও চোখের মধ্যে একটা কোণ সৃষ্টি করে, দুইটা কোণের অনুপাতকে কি বলা হয়, কৌণিক বিবর্ধন। যদি বস্তুটি চোখে আলফা কোণ উৎপন্ন করে, বস্তু দ্বারা উৎপন্ন বীক্ষণ কোণ, এবং যন্ত্র ব্যবহারের ফলে চূড়ান্ত বিম্বটি যদি বিটা কোণ উৎপন্ন করে, এটা হলো বিম্ব দ্বারা উৎপন্ন কোণ, দুইটার অনুপাতকে বলা হয় কৌণিক বিবর্ধন, ঠিক আছে? সুতরাং কৌণিক বিবর্ধন কাকে বলে, বিম্ব দ্বারা সৃষ্ট বীক্ষণ কোণ ও বস্তু দ্বারা সৃষ্ট বীক্ষণ কোণ, এই দুইটার অনুপাতকে বলা হয় কৌণিক বিবর্ধন। এই বিবর্ধনকেও এম দ্বারা প্রকাশ করা হয়। ক্ষমতা, এই ক্ষমতার আমরা অনেকগুলো সংজ্ঞা জানি, তাই না? এক এক জায়গায় ক্ষমতা এক এক রকম হয়ে থাকে। ক্ষমতাকে কিন্তু সব সময় আমরা পি দিয়ে প্রকাশ করে থাকি। কেন ক্ষমতাকে পি দিয়ে প্রকাশ করে থাকি? পাওয়ার, তাই না? পাওয়ার এর প্রথম অক্ষরটা পি, সেই জন্য ক্ষমতাকে পি দিয়ে প্রকাশ করে থাকি। আমরা এর আগে যে ক্ষমতাগুলো পেয়েছি কাজের ক্ষেত্রে, তাই না, কাজ করার হারকে ক্ষমতা বলা হয় আমরা জানি। সেক্ষেত্রে ক্ষমতার এককটা কি ছিল, ওয়াট। একটু মনে রাখবে যে ক্ষমতার একক ওয়াট ছিল। তো এখানেও ক্ষমতা, কিন্তু সব জায়গায় কিন্তু ক্ষমতার সেম এককটা ব্যবহার করা হয় না।
তাহলে আগে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা সংজ্ঞাটা কি ছিল, যে কাজ করার হারকে ক্ষমতা বলা হয়। ঠিক আছে, তো এখানে কি আছে, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে কোনো লেন্সের অভিসারী গুচ্ছে বা অপসারী গুচ্ছে পরিণত করার প্রবণতাকে ওই লেন্সের ক্ষমতা বলে। অর্থাৎ উত্তল লেন্সের ক্ষেত্রে অভিসারী গুচ্ছে আর অবতল লেন্সের ক্ষেত্রে অপসারী গুচ্ছে পরিণত করার প্রবণতাকে ওই লেন্সের ক্ষমতা বলে। এখানে বলা হয়েছে ক্ষমতা লেন্সের ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতিক। মানে কি, ফোকাস দূরত্ব যত বেশি হবে ক্ষমতা তত কম হবে। সুতরাং এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে পি 1/f, তাই না, ক্ষমতা লেন্সের ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, আবারও লিখছি যে পি ব্যস্তানুপাতিক 1/f। আচ্ছা, তাহলে আমরা এখানে ক্ষমতার সংজ্ঞাটা জানলাম। উত্তল লেন্সের ক্ষেত্রে হবে অভিসারী গুচ্ছে পরিণত করার প্রবণতা, আর অবতল লেন্সের ক্ষেত্রে হবে অপসারী গুচ্ছে পরিণত করার প্রবণতা। ধরে নিলাম যে কোনো লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে f এবং ক্ষমতা যদি p হয়, তাহলে p সমানুপাতিক 1/f। এখানে k একটি সমানুপাতিক ধ্রুবক যার মান রাশিগুলোর এককের উপর নির্ভর করে। এই ক্ষমতার একক কি? এখানে লেন্সের ক্ষমতার একক হলো ডায়াপ্টার, অর্থাৎ এটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি। এর আগে যে ক্ষমতার একক ছিল ওয়াট, সেটাকে আমরা কি ডাব্লিউ দিয়ে প্রকাশ করতাম, ওয়াট ক্ষমতার একক। এখানে ক্ষমতার একক হলো ডায়াপ্টার। তাহলে ডায়াপ্টার কাকে বলে? ডায়াপ্টার ক্ষমতা মানে কি, একক সময় যেটা হয়, তাই না? তাহলে ক্ষমতার একক যেহেতু ডায়াপ্টার, তাহলে আমরা এখানে ক্ষমতার এককের সংজ্ঞাটা কিভাবে দিব? এখানে ফোকাস দূরত্ব এর মান হচ্ছে কত, যখন 1 মিটার হবে। ঠিক আছে, ফোকাস দূরত্ব যখন 1 মিটার হবে তখন লেন্সের যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে বলা হবে 1 ডায়াপ্টার, তাই না? ডায়াপ্টার যদি একক, তাহলে পি এর মানটা কখন 1 হবে, যখন এফ এর মানটা 1 হবে। তাহলে ডায়াপ্টারের সংজ্ঞাটা আমরা কি দিতে পারি, 1 মিটার ফোকাস দূরত্বের কোনো লেন্সের ক্ষমতাকে 1 ডায়াপ্টার বলে। তাহলে কোনো লেন্সের ফোকাস দূরত্বটা যখন 1 মিটার হবে তখন ওই লেন্সের ক্ষমতাকে বলা হবে 1 ডায়াপ্টার। এখন আমার এখানে একটি প্রশ্ন আছে তোমাদের কাছে, প্রিয় শিক্ষার্থীরা। তাহলে কোনো লেন্সের ক্ষমতা 2 ডায়াপ্টার বলতে কি বোঝায়? কোনো লেন্সের ক্ষমতা 2 ডায়াপ্টার বলতে কি বোঝায়? এখানে তো বললাম যে 1 মিটার ফোকাস দূরত্বের কোনো লেন্সের ক্ষমতাকে বলা হয় 1 ডায়াপ্টার। তাহলে এখানে কি হবে, 2 মিটার ফোকাস দূরত্বের কোনো লেন্সের ক্ষমতা 2 ডায়াপ্টার না। আমরা এখানে এফ এর মানটা কত বসালে পি এর মানটা 2 পাবো? এফ এর মান কত বসালে পি এর মান 2 পাবো? আমরা যদি এখানে এফ এর মান হাফ বসাই, তাই না, পি ইকুয়াল টু 1/, আর এখানে যদি এফ এর মান হাফ বসাই তাহলে আমরা 2 পাবো। তাহলে কি বলবো, যে কোনো লেন্সের ক্ষমতা 2 ডায়াপ্টার বলতে বোঝায় যে লেন্সের ফোকাস দূরত্ব যখন হাফ মিটার হবে বা 0.5 মিটার হবে তখন ওই লেন্সের ক্ষমতা হবে 2 ডায়াপ্টার। এখন লেন্সের ক্ষমতা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। আগেই আমরা ক্ষমতার সংজ্ঞা দেখেছি, চাই না, অভিসারী গুচ্ছে বা অপসারী গুচ্ছে পরিণত করার প্রবণতা। তাহলে যখন প্লাস হবে তখন হলো উত্তল লেন্সের ক্ষেত্রে ক্ষমতা, অভিসারী গুচ্ছে পরিণত করার প্রবণতা। আর যখন মাইনাস হবে তখন কি হবে, অপসারী গুচ্ছে পরিণত করার প্রবণতা। তাহলে আমরা যদি ক্ষমতার ক্ষেত্রে বলে দিই +2 ডায়াপ্টার বলতে কি বোঝায়, সেক্ষেত্রে হবে একরকম। আবার যদি বলি -2 ডায়াপ্টার বলতে কি বোঝায়, তাই না, সেক্ষেত্রে হবে একরকম। এই একরকম আমাদের ভিন্নতা কোথায়? এখানে জাস্ট লেন্সের ক্ষেত্রে, অর্থাৎ একটা হবে উত্তল লেন্সের ক্ষেত্রে আর একটা হবে অবতল লেন্সের ক্ষেত্রে। তাহলে আমি যে প্রশ্নটা বললাম যে কোনো লেন্সের ক্ষমতা 2 ডায়াপ্টার বলতে কি বোঝায়, আমরা একটু ওই ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে কোনো লেন্সের ক্ষমতা 2 ডায়াপ্টার বলতে কি বোঝায়? এখানে বলা আছে যে কোনো লেন্সের ক্ষমতা 2 ডায়াপ্টার বলতে কি বোঝায়। আগেরটার মতো বলে দিলাম যে লেন্সের ক্ষমতা 1 ডায়াপ্টার, অর্থাৎ ফোকাস দূরত্ব যখন 1 হবে। হ্যাঁ, বিষয়টা কিন্তু এমন না যে লেন্সের ক্ষমতার মান কিভাবে আমরা 2 পেতে পারি। আমাদের ইকুয়েশনটা ছিল পি ইকুয়াল টু
1/f। ঠিক আছে, তাহলে লেন্সের ক্ষমতা টু ডায়োপ্টার বলতে বোঝায় লেন্সটি উত্তল। কেন উত্তল? কারণ এখানে ক্ষমতাটা পজিটিভ। ভালো করে বুঝবে তোমরা। এখানে লেন্সের ক্ষমতা +2 ডায়োপ্টার বলতে বোঝায় লেন্সটি উত্তল। এটি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মিকে লেন্স থেকে এত মিটার দূরে একটা বিন্দুতে একত্রিত করে, অথবা এখানে বলা যায় যে লেন্সটির ফোকাস দূরত্ব হবে 1/2 মিটার। তাই না? আমরা যেভাবে উত্তরটা দিতে চাই, যে কোনো লেন্সের ক্ষমতা +2 ডায়োপ্টার বলতে বোঝায় লেন্সটি উত্তল, আর লেন্সের ফোকাস দূরত্ব হবে 1/2 মিটার, বা 1/2 মিটার দূরে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে অভিসারী গুচ্ছে পরিণত করে। তো আমি যদি এখন বলি যে এখানে মাইনাস দিয়ে দিই, যে -2 ডায়োপ্টার বলতে কি বোঝায় কোনো লেন্সের ক্ষমতা? -2 ডায়োপ্টার বলতে কি বোঝায় বলতে পারবে? এটা থেকে মিলাই বলি আমরা, যে কোনো লেন্সের ক্ষমতা -2 ডায়োপ্টার বলতে বোঝায় লেন্সটি উত্তলের জায়গায় কি হবে? অবতল। আর এটি প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোকরশ্মিকে লেন্স থেকে এত মিটার দূরে, 1/2 মিটার দূরে এক বিন্দুতে কি করে? একত্রিত করে না ছড়িয়ে দেয়? অপসারী গুচ্ছে পরিণত করে। তাই না? অপসারী গুচ্ছে পরিণত করা মানে কি? ছড়িয়ে দেওয়া। দেখো, সেম আমি যে প্রশ্নটা বললাম সেটা এখানে বলেছে যে লেন্সের ক্ষমতা -2 ডায়োপ্টার বলতে বোঝায় যে লেন্সটি অবতল। আর এটি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মিকে এমনভাবে অপসারী করে যেন এটি 1/2 মিটার দূরে কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আগেরটার থেকে এটা একটু পার্থক্য আছে না? কি কি পার্থক্য তোমরা তো বুঝতে পেরেছো। আগেরটার ক্ষেত্রে ছিল উত্তল লেন্স, এটার ক্ষেত্রে হবে অবতল লেন্স। আগেরটার ক্ষেত্রে ছিল অভিসারী গুচ্ছে পরিণত করে, আর এটা হচ্ছে অপসারী গুচ্ছে পরিণত করে। ঠিক আছে? তুল্য বা সমতুল্য লেন্স, তাই না? তুল্য বা সমতুল্য কথাটা আগে বুঝতে হবে, যে তুল্য বা সমতুল্য বলতে অ্যাকচুয়ালি আমরা কি বোঝাতে চাচ্ছি। যে দুজন লোকের ক্ষমতা যদি একজনের সমান হয়, তাই না? দুইজন লোকের ক্ষমতা যদি একজন লোকের সমান হয়, তাহলে একজন লোককে কি বলা হবে? ওই দুইজন লোকের তুল্য। তাই না? একজন লোক হবে ওই দুইজন লোকের তুল্য। এক্ষেত্রে সেম, যে কোনো লেন্স সমন্বয়ে কোনো বস্তু যে বিম্ব গঠন করে, কোনো লেন্স সমন্বয় বলতে একাধিক লেন্স মিলে যে বিম্ব গঠন করে, সে একই বিম্ব যদি সমন্বয়ের পরিবর্তে একটি একক লেন্স দ্বারা গঠন করা যায় একই জায়গায়, তাহলে একক লেন্সকে বলা হবে ওই সমন্বয়ের তুল্য লেন্স। আমি আবার রিপিট করছি কথাটা, যে কোনো লেন্স সমন্বয় অর্থাৎ একাধিক লেন্স মিলে কোনো যে বিন্দুতে বিম্ব গঠন করব, ওই একাধিক লেন্সের পরিবর্তে যদি আমি একটি মাত্র লেন্স ব্যবহার করে ওই একই জায়গায় বিম্ব গঠন করতে পারি, তাহলে ওই একটি লেন্সকে বলা হবে ওই সমন্বয়ে তুল্য লেন্স। ঠিক আছে? তাহলে আমরা সমন্বয়টা কিভাবে করতে পারি? একাধিক উত্তল লেন্স নিতে পারি, একাধিক অবতল লেন্স নিতে পারি, বা একটি উত্তল একটি অবতল নিতে পারি, তাই না? এভাবে আমরা সমন্বয় করতে পারি। আচ্ছা, কোনো লেন্স সমন্বয়ে যদি n সংখ্যক লেন্স থাকে, n সংখ্যক লেন্সের প্রত্যেকটা লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে f1, f2, f3 আপ টু fn পর্যন্ত, এবং তুল্য লেন্স অর্থাৎ এই সমন্বয়ের পরিবর্তে যদি আমরা একটা মাত্র লেন্স ব্যবহার করি, তার ফোকাস দূরত্ব যদি f হয়, তাহলে আমরা লিখতে পারি যে 1/f অর্থাৎ এই একক লেন্সের ফোকাস দূরত্ব এই সমন্বয়ের অর্থাৎ যতগুলো লেন্স আছে সবগুলো লেন্সের ফোকাস দূরত্বের সমান। সমন্বয়ে যদি 5টা লেন্স থাকে, এই 5টা লেন্সের ফোকাস দূরত্ব এই একক লেন্সের ফোকাস দূরত্বের সমান হবে। আচ্ছা, কোনো সমন্বয়ে লেন্স সমন্বয়ে যদি n সংখ্যক লেন্সের ক্ষমতা যথাক্রমে p1, p2, p3, pn এর জন্য হয়, তাহলে লেন্সের ক্ষমতা p = হবে এত। ঠিক আছে? তাহলে এখানে কি বোঝা গেল? যে সমন্বয়ের যতগুলো লেন্স থাকবে সবগুলো লেন্সের ক্ষমতা মিলে হবে একটা তুল্য লেন্স অর্থাৎ একক লেন্সের ক্ষমতা। অনুবীক্ষণ যন্ত্র, এখন আমরা একটু বর্ণনা টাইপের প্রশ্ন পড়ব। অনুবীক্ষণ যন্ত্র কাকে বলে? তোমরা ছোটবেলায় শুনেছো, তাই না? অনুবীক্ষণ যন্ত্র কেমন, তারপরে আমরা একটু আলোচনা করব যে অনুবীক্ষণ যন্ত্র কাকে বলে। অনু বলতে কি বোঝায়? ছোট, তাই না?
তো যে যন্ত্রের সাহায্যে খুব ছোট জিনিসকে বড় করে দেখা যায়, তাই না? ছোট জিনিসকে বড় করে দেখা যায় তাকে বলা হয় অণুবীক্ষণ যন্ত্র। হ্যাঁ, এটা খুব সহজ একটি সংজ্ঞা। তো অণুবীক্ষণ যন্ত্র দুই প্রকার হতে পারে, একটি হলো সরল অণুবীক্ষণ যন্ত্র বা বিবর্ধক কাচ, আর একটি হলো যৌগিক অণুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ। আমরা সরল অণুবীক্ষণ যন্ত্র প্রায়ই ব্যবহার করে থাকি। তোমরা সবাই চিনবে যে ম্যাগনিফাই গ্লাস, তোমরা অনেকে দেখেছো যে ম্যাগনিফাই গ্লাস দ্বারা আমরা অনেকেই বাসা বাড়িতে একটা ছোট জিনিসকে যেটা খুব কাছ থেকে দেখা যাচ্ছে না, সেই ছোট জিনিসটাকে বড় করে দেখার জন্য আমরা ম্যাগনিফাই গ্লাস ব্যবহার করি, তাই না? এই ম্যাগনিফাই গ্লাস অ্যাকচুয়ালি সরল অণুবীক্ষণ যন্ত্র। আর যৌগিক অণুবীক্ষণ যন্ত্র যেটা আমরা ল্যাবে, হ্যাঁ, বিভিন্ন বায়োলজি ল্যাবে, ফিজিক্স ল্যাবে এটা আমরা ব্যবহার করে থাকি। হ্যাঁ, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র বিভিন্ন স্লাইডে বা রক্তের বিভিন্ন সেল দেখার জন্য আমরা এই ধরনের অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাহলে অণুবীক্ষণ যন্ত্র দুই প্রকার, সরল অণুবীক্ষণ যন্ত্র, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্র, আগেরটা ছিল অণু, এই জন্য ছোট জিনিসকে বড় করে দেখা যায় যে যন্ত্র, আর এটা দূরবীক্ষণ মানে দূরের জিনিস যে যন্ত্রের সাহায্যে ভালো দেখা যায়। তাহলে যে যন্ত্রের সাহায্যে বহু দূরের বস্তু পরিষ্কারভাবে দেখা যায় তাকে বলা হয় দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ। হ্যাঁ, আমরা টেলিস্কোপটাও চিনি, অনেকে এই নামেও পরিচিত। হ্যাঁ, দূরবীক্ষণ যন্ত্র দুই ধরনের হয়ে থাকে, একটা হলো প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র, একটা হলো প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র, আর একটা হলো প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। তো প্রতিফলক অর্থাৎ প্রতিফলন হয়, আর প্রতিসারক বলতে কি প্রতিসরণ ঘটে, তাই না? তো একটা হলো প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র আর একটা হলো প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র। এখানে প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র সংজ্ঞাটাও দেওয়া হয়েছে, যে দূরবীক্ষণ যন্ত্রে অবিলক্ষে বড় উন্মেষ ও ফোকাস দূরত্বে লেন্স ব্যবহার করা হয় তাকে প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র বলা হয়। এখানে দূরবীক্ষণ যন্ত্র বা অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে দুইটা জিনিস থাকে, একটা হলো অভিলক্ষ আর একটা হলো অভিনেত্র, তাই না? অভিনেত্র অর্থাৎ যে লেন্স দিয়ে আমরা দেখি সে ওইটাকে বলা হয় অভিনেত্র, আর যেটা লক্ষ্যবস্তুর সামনে যেটা থাকে সেটা হলো অভিলক্ষ। তো এখানে বলা হয়েছে যে দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে অভিলক্ষের ক্ষেত্রে বড় উন্মেষ ও ফোকাস দূরত্বে লেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, অভিলক্ষের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর সামনে যে লেন্সটি থাকে সেটি বড় ফোকাস দূরত্বের লেন্স ব্যবহার করা হয়। এখানে প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্রের আবার শ্রেণী বিভাগ করা হয়েছে, এদেরকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো নব দূরবীক্ষণ যন্ত্র, তারপর হলো গ্যালিলীয় দূরবীক্ষণ যন্ত্র, ভূ দূরবীক্ষণ যন্ত্র। নব দূরবীক্ষণ যন্ত্র, গ্যালিলীয় দূরবীক্ষণ যন্ত্র, আর একটা হলো ভূ দূরবীক্ষণ যন্ত্র। আর প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র, যে দূরবীক্ষণ যন্ত্র অবিলক্ষে অবতল দর্পণ ব্যবহার করা হয়। দর্পণ আমরা চিনি না, দর্পণ বলতে কি বোঝে? আয়না, যেটাতে প্রতিফলন ঘটে। এখানে অবিলক্ষে অবতল দর্পণ ব্যবহার করা হয়, এই জন্য এটাকে কি বলা হয়েছে? প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। এই প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রকেও তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো নিউটনের দূরবীক্ষণ যন্ত্র, হার্শেলের দূরবীক্ষণ যন্ত্র, আর গ্রেগরির দূরবীক্ষণ যন্ত্র। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই জ্যামিতিক আলোক বিজ্ঞানের উপর যে থিওরি আলোচনা আছে সেই থিওরি আলোচনা আজকে আমরা এখানে শেষ করলাম। এরপরে হয়তো দুই একটা অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব সামনের ক্লাসগুলোতে, বা একবারে গাণিতিক সমস্যা আমরা চলে যাব। তো যে আলোচনাগুলো করা হয়েছে থিওরির উপরে, এইগুলো বাসায় ভালো করে পড়বে। হ্যাঁ, এগুলো থেকে পড়লে তোমাদের মুখস্থ যে বিষয়গুলো লিখতে হবে পরীক্ষায়, সেগুলো আশা করি এগুলো থেকেই কমন পড়ে যাবে। তো তোমাদের দায়িত্ব হলো একদম সুন্দর করে স্লাইডের মাধ্যমে রেডি করে দেওয়া হলো, এগুলো জাস্ট বাসায় ভিডিওটি দেখবে এবং এগুলো সুন্দর করে নোট করে বাসায় পড়বে। তো তোমাদের সাথে আশা করি আবার দেখা হবে, আবার নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা রেখে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।